আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে। আমি এখন আছি ভিয়েনার একদম ১ নাম্বার ডিস্ট্রিক্টে। ভিয়েনার অতি পরিচিত একটি জায়গা, সেটা হচ্ছে কেটনার স্ট্রাসে। এই রাস্তায় আসলে অনেক মানুষের ভিড় হয়। আসলে আমার উদ্দেশ্য আজকে আপনাদেরকে এই কেটনার স্ট্রাসে দেখানো না। আমি আজকে উপস্থাপন করব একটা মানুষের জীবন কাহিনী। আসলে একটা মানুষ অস্ট্রিয়াতে কিভাবে আসছে এবং সে এখানে কি ধরনের জব করতেছে, এই বিষয়ে মূলত আমার একটা বক্তব্য থাকবে। আজকে হচ্ছে ডিসেম্বরের ৩১ তারিখ এবং আজকে মূলত কনসার্টের আয়োজন করা হয়েছে এই এলাকাটিতে। এখানে বিভিন্ন বিভিন্ন জায়গায় ছোট ছোট এরকম কনসার্টের স্টেজ বানানো হয়েছে। শুনতে পাচ্ছেন কি সুন্দর মিউজিক চলতেছে। আসলে এগুলো হচ্ছে ওয়ার্ম আপ মিউজিক। সন্ধ্যার পরে মূলত আসলে এই আসল মিউজিকটা চলবে এবং রাতের বেলা এখানে পটকা ফোটানো হবে। আজকে আমি যার কথা বলবো তিনি বাংলাদেশ থেকে অস্ট্রিয়াতে এসেছেন। তার এই পূর্ণ একটা জার্নি কিভাবে তিনি শেষ করেছেন এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব। এই ভাইটির নাম মেহেদী হাসান সুমন। তিনি বর্তমানে অস্ট্রিয়াতে আছেন। তিনি অস্ট্রিয়াতে একটি পেপারের যেই প্লেস আছে সেখানে তিনি আসলে একটা জব করেন। এই পেপার প্লেসটা তার নিজের না, তিনি এখানে চাকরি করেন। ৫ ঘন্টার জন্য তিনি এখানে চাকরি করেন। মূলত তাকে ঘন্টা ওয়াইজ পে করা হয় এবং এই ভাইয়ের সাথে কথা বলে যে বিষয়গুলো বুঝতে পারলাম যে উনি আসলে তার লাইফে বাংলাদেশ থেকে এখানে আসতে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হয়েছে এবং শেষ পর্যন্ত উনি এখানে এসে লিগ্যাল হওয়ার পর্যায়ে আছেন। তিনি মূলত ২০২৪-এর প্রথম দিকে অস্ট্রিয়াতে আসেন এবং এখানে তিনি সরাসরি আসেননি। তিনি আরও কয়েকটা দেশ হয়ে তারপর তিনি আসলে এই বিদেশে এই অস্ট্রিয়াতে ইউরোপ এসে পৌঁছেছেন। বাংলাদেশে উনি আসলে কি করতেন? বাংলাদেশে তিনি তার লেখাপড়া ট্যুরিজম সেক্টরে তিনি করেছিলেন এবং তারপর তিনি চিটাগাংয়ে একটা হোটেলেও কাজ করেছেন। একটা দীর্ঘ সময় প্রায় ২ থেকে ৩ বছর তিনি সেখানে ছিলেন। কিন্তু মূলত যেটা হয় যে বাংলাদেশে চাকরি করে পয়সা দিয়ে হয় না, সেজন্য সে চেয়েছিল যে বিদেশে কোনো একটা দেশে চলে যাওয়ার জন্য এবং সেই আকাঙ্ক্ষা থেকেই মূলত তিনি প্রথম দুবাইয়ে ভিসা লাগান এবং দুবাইয়ে গিয়ে তিনি সেখানে তিনি প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার মতো বাংলাদেশি টাকা তিনি ইনকাম করতে পারতেন। কিন্তু আসলে এই টাকাটা দেশে দিয়ে নিজে খেয়ে চলে ফিরে থাকার মতো আসলে তেমন কিছু হতো না। তো সেই জন্য তিনি আসলে চিন্তা করেন যে আরও কোথায় যাওয়া যায়। তো তার কাছে একটা অপশন ছিল, তার এক কাজিন এই অস্ট্রিয়াতে থাকে। হয়তোবা সেই তাকে একটু পরামর্শ দিয়েছিল যে তুমি অস্ট্রিয়া আসতে পারো। তো দুবাইতে তিনি আসলে ইলেকট্রিকের যে কাজগুলো করে, যেমন বিভিন্ন রিপেয়ার শপের মতো এই ধরনের শপগুলোতে তিনি কাজ করতেন এবং তখন তার কিছু আইডিয়া হয় এবং সে এই কাজটাকে মূলত ভালোভাবে শিখেনও। কিন্তু পরবর্তীতে তিনি চিন্তা করলেন যে না, দুবাইতে তিনি আর থাকবেন না, তিনি অস্ট্রিয়ার দিকে মুভ করবেন। দুবাইয়ের ঘটনাটা ছিল ২০১৭ থেকে তিনি প্রায় ৩-৪ বছর সেখানে ছিলেন। একদম করোনার আগ পর্যন্ত তিনি সেখানে ছিলেন। তারপর করোনার সমস্যা হওয়ায় তখন তিনি দেশে চলে যান এবং তিনি বেকার হয়ে পড়েন। তখন আসলে তার মাথায় ঘুরতে থাকে আসলে কোথায় যাব, কি করব। তারপর তিনি একটা রিস্ক নেন। তিনি বিভিন্ন মানুষের সহযোগিতায় তিনি ইতালিতে একটা
স্পন্সর ভিসার আবেদন করেন এবং সেখানে তার ভালোই টাকা খরচ হয়, প্রায় বাংলাদেশি টাকায় 14-15 লাখ টাকা তার সেখানে খরচ হয় এবং তিনি সেখানে ইটালির উদ্দেশ্যে এসে পড়েন। তো আসলে তার মেইন উদ্দেশ্য ছিল ইটালি না, তিনি ইটালি হয়ে তিনি অস্ট্রিয়াতে আসবেন এরকম একটা চিন্তাধারা নিয়ে তিনি মূলত ইটালি এসেছিলেন। তারপর তার ভাগ্য ভালো হয়, তার ইটালির ভিসা হয় এবং তার পরবর্তীতে তিনি অস্ট্রিয়া এসে পড়েন। তো বাংলাদেশি যারা আসলে এইসব অস্ট্রিয়াতে আসে, অনেকেই এই ধরনের কাজটা করে যে অন্য দেশ হয়ে তারপর অস্ট্রিয়াতে এসে একটা রাজনৈতিক আশ্রয় নিয়ে থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা বাংলাদেশে একটু সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে পলিটিক্যালি বা অন্য কলহ বাবদ যা কিছু আছে, এই ধরনের সমস্যাগুলো হয়, তারা কিন্তু অনেক সময় এইসব দেশে এসে যখন একটা ক্লেম করে তখন তারা একটা পজিটিভ রেজাল্ট পায় এবং সেই ধারাবাহিকতায় উনিও এই ধরনের কিছু সমস্যা হওয়ায়, তার রাজনৈতিক কিছু সমস্যা থাকায় তিনি এখানে রাজনৈতিক আশ্রয় নেন এবং তাকে 2 বছরের মাথায় মূলত তাকে একটা পজিটিভ রেজাল্ট ওনাকে দেয়া হয়। কিন্তু এখানে অস্ট্রিয়ান সরকার তাকে কিছু শর্ত জুড়ে দেয় যে তাকে ভাষা শিখতে হবে, তাকে ওয়ার্ক পারমিটটা শিথিল করে দেওয়া হয় কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে। তো তিনি এখন বর্তমানে ভাষা শিখছেন, সপ্তাহে 5 দিন তিনি ডয়েচ কোর্স করেন এবং সেই সাথে উনি যেহেতু ভাষা শিখছেন, তো সেই জন্য উনি আসলে যে পার্মানেন্টলি কাজ করা ওইভাবে কাজ করতে পারেন না, সেজন্য তিনি একটা এই ধরনের অড জব করে থাকেন। তো আসলে এই জবটা সবার জন্য না, আপনারা দেখতেই পাচ্ছেন ইউরোপে আসেন নাই তারা আসলে এই জিনিসটা ফিল করেন না, আমি জানি, কারণ এখানে প্রচুর ঠান্ডা পড়ে এবং এই ঠান্ডার মধ্যে 5 ঘন্টা বাহিরে থাকা মানে অনেক কিছু। আজকে আমি যখন বের হয়েছি এখন টেম্পারেচার যদিও -1 মোবাইলে দেখাচ্ছে, কিন্তু ফিল লাইক হচ্ছে -9। তার মানে বুঝতেই পারছেন যে হাত পা বাহিরে রেখে আসলে মানে বসার কোনো অপশন নাই। যেখানে মানুষ 5-10 মিনিট বাহিরে থাকলেই ফ্রিজিং হয়ে যায়, সেই জায়গায় 5 ঘন্টা এখানে দাঁড়িয়ে এরকম রাস্তার মধ্যে মানুষকে পেপার বিক্রি করা, বিভিন্ন জিনিস বিক্রি করা, আসলে এটা অনেক কষ্টসাধ্য একটা কাজ। আলহামদুলিল্লাহ উনি এই কাজটা করতে পারতেছেন, আমি তাকে সাধুবাদ জানাই। এবং আসলে ইউরোপের জীবনটা আসলে অনেক কঠিন, বিশেষ করে যারা ইউরোপে প্রথম পর্যায়ে আসে, যারা ফার্স্ট জেনারেশন আসে, তাদের জন্য এই ধরনের স্ট্রাগল করতে হয়। আসলে ইউরোপে বেঁচে থাকার জন্য, ইউরোপে একটা থেকে দেশের আত্মীয়স্বজন কে খুশি করার জন্য আসলে নিজের এই ত্যাগটা আসলে অনেক কি বলবো, নিজের কাছে বেদনাদায়ক মনে হলেও অন্য দিক থেকে যখন চিন্তা করা হয় তখন কিন্তু অনেক আনন্দের একটা বিষয়। তো আজকের ভিডিও মূলত তাকে নিয়েই ছিল, আর বেশি কিছু বলবো না। আপনারা যারা ইউরোপ আসতে চান ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।